হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 12 অ্যাকাউন্টিং ফর এনজিও। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। অ্যাকাউন্টিং ফর এনজিও, এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। এক নম্বর ফরম্যাট হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, 2 নাম্বারটা হচ্ছে রিসিভার পেমেন্ট, 3 নাম্বার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। তো এর মধ্যে আমাদের আজকে আমরা করব হচ্ছে ফরম্যাট 1 ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2017 সালে পার্ট বি তে একটা প্রশ্ন, 18 সালে পার্ট বি তে, 19 সালে পার্ট বি, 20 সালে পার্ট বি, 21 সালে প্রশ্ন হয় নাই, 22 সালে পার্ট বি। তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। আশা করি 2023 সালে এখান থেকে পার্ট বি তে একটা প্রশ্ন হবে। সেটা কোন ফরম্যাটের? সেটা হচ্ছে 1 নাম্বার ফরম্যাট। 1 নাম্বার ফরম্যাটটা তোমাদের এই তিনটা ফরম্যাটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট। তো এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে ব্যাংক সমন্বয় বিবরণী, এটা সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করব, এরপর আমরা অঙ্কে ঢুকব। ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত ব্যাংক এবং আমানতকারী এই দুইজনের মধ্যে যে ভুলগুলি হয়, এই ভুলগুলি সংশোধন করার জন্য এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। এক্ষেত্রে আমাদের দুইটা পার্ট থাকে, এক হচ্ছে পাসবুক আর একটা হচ্ছে ক্যাশবুক। পাসবুক কি আর ক্যাশবুক কি? আমি ব্যাংকে হিসাব খুললে আমি হচ্ছে ব্যক্তি, এই আমার কাছে যে বইটা থাকবে সেটা হচ্ছে ক্যাশবুক। আর আমার হিসাব ব্যাংক যে বইতে লিখে রাখবে, অর্থাৎ ব্যাংকের কাছে যে বই থাকবে সেটাকে বলা হবে পাসবুক। তাহলে বলেন তো দেখি, ক্যাশবুক কার কাছে থাকে? ব্যাংকের কাছে থাকে নাকি আমানতকারীর কাছে থাকে? আমানতকারীর কাছে। আর পাসবুক থাকে কার কাছে? ব্যাংকের কাছে। ব্যাংকের কাছে। এখন এরকম মাঝে মাঝে কিছু লেনদেন হয় যে লেনদেনগুলি আমানতকারী তার হিসাবে লিখে রাখে কিন্তু ব্যাংক জানে না। এক্ষেত্রে আমানতকারী হিসাবে একরকম টাকা থাকে, ব্যাংকের কাছে আরেক রকম টাকা থাকে, দুজনের মধ্যে গরমিল হয়। আবার কিছু কিছু লেনদেন আছে যে ব্যাংক হিসাব করে, মানে ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে ডেবিট বা ক্রেডিট করে দেয় কিন্তু আমানতকারী তা জানে না। এক্ষেত্রেও কিছু গরমিল হয়। এই যে উভয় পক্ষে যে গরমিল হয়, এই গরমিলগুলি সংশোধন করার উদ্দেশ্য হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা পদ্ধতিতে করা হয়, এক হলো সিঙ্গেল আর একটা ডাবল। ডাবলটা তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সিঙ্গেলটা কম গুরুত্বপূর্ণ। আমরা সিঙ্গেলটা করব, আগে আমরা ডাবল করব। ডাবল মানে উভয় জের পদ্ধতি, অর্থাৎ এট এ টাইম আমরা পাসবুকও সংশোধন করব আবার ক্যাশবুকও সংশোধন করব। তাহলে ডাবল বা উভয় জের পদ্ধতি অঙ্ক সমাধান করার জন্য এই নমুনাটা আমাদের ফলো করতে হবে। তো এটা করার জন্য শুরুতেই নেম অফ কোম্পানি, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আর অ্যাজ অন 31 ডিসেম্বর 2000 যা থাকবে তাই দিবা। এরপর আমরা দাগ কাটবো পার্টিকুলার টাকাটা। শুরুতেই আমাদের একটা যে লিখতে হবে পাসবুকের জন্য আর একটা ক্যাশবুকের জন্য। তাই পাসবুকের জন্য আমাদের টাইটেলটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক অথবা ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। এই দুইটার যে কোনো ভাষা লিখলেই হবে। এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, তবে থাকলে ভালো, যে ভাষায় থাকবে ওই ভাষায় লিখবো। তবে বুঝতে হবে যে এটা কি পাসবুকের ব্যালেন্স নাকি ক্যাশবুকের ব্যালেন্স। আর ক্যাশবুকের টাইটেলটা হবে এরকম যে ক্যাশ ব্যালেন্স পার বুক অথবা ব্যালেন্স অ্যাজ পার বুক। এই দুইটার যে কোনো একটা ভাষায় লেখা থাকলে তোমাকে বুঝতে হবে যে এটা ক্যাশবুকের ব্যালেন্স দিয়ে আছে। এখন শুরুতে আমরা পাসবুক নিয়ে একটু আলোচনা করব। পাসবুকে কিছু লেনদেনের জন্য পাসবুকের টাকা বাড়বে এবং কিছু লেনদেনের জন্য পাসবুকের টাকা কমবে। এখন কোন কোন লেনদেনের জন্য পাসবুকের টাকা বাড়বে সেটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট এবং ডিপোজিট আন্ডার স্টেট অথবা ইউর অফ ব্যাংক। এই দুইটা লেনদেনের জন্য ব্যাংকের টাকা বাড়বে। কেন বাড়বে এর ব্যাখ্যাগুলি আমি এখন দিব, কিন্তু প্রশ্নে যখন সমাধান করব তখন আপনাকে বলতে হবে ডিপোজিট ইন ট্রানজিট দেখার সাথে সাথে আপনাকে বলতে হবে যে এটা পাসবুকের সাথে যোগ হবে। এখন যোগটা পাসবুকের সাথে কেন হবে সেই ব্যাখ্যাটা আমি এখন দিব। তাহলে ডিপোজিট ইন ট্রানজিট মানে কি? নিচে লেখা আছে ডিপোজিট ইন ট্রানজিট ব্যবসা থেকে ব্যাংকে টাকা জমা করার জন্য পাঠানো হয়েছে কিন্তু ব্যাংকে জমা দেওয়া হয়নি। অর্থাৎ আমি আমার কর্মচারী দ্বারা ব্যাংকে জমা দেওয়ার জন্য টাকা পাঠাইছি, তখন আমি
ক্যাশ বুকে কিন্তু ঠিকই যোগ করে ফেলছি, কিন্তু কর্মচারী কোনো কারণে চেকটা নিয়ে টাকাগুলি নিয়ে ব্যাংকে জমা দেয় নাই, অর্থাৎ চেকটা পথে আটকে আছে, কোনো কারণে আটকে আছে। যদি টাকাগুলি ব্যাংকে জমা পড়তো তাহলে ব্যাংকের টাকা বাড়তো, ঠিক আছে না? যেহেতু টাকাগুলি ব্যাংকে জমা পড়ে নাই এর জন্য ব্যাংকের টাকা বাড়ে নাই, কিন্তু আমি কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঠিকই বাড়িয়ে দিছি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী উদ্দেশ্য হচ্ছে যেখানে ভুল হবে তাকেই ঠিক করতে হবে। এন্ড ভুলটা কি আমার এখানে হয়েছে নাকি ব্যাংকে হয়েছে বলো তো দেখি? ব্যাংকে হয়েছে। তাহলে ব্যাংকের সাথে কি করতে হবে যদি টাকা দুটা সমান করতে চাই? যোগ করতে হবে। তাহলে ব্যাংকের কাছে কোন বই থাকে, ক্যাশ বুক না পাসবুক? তাহলে ডিপোজিট ইন ট্রানজিটটা পাসবুকের সাথে আমরা কি করব, যোগ করব। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে মনে রাখবেন আজকের পরে থেকে ডিপোজিট ইন ট্রানজিট দেখার সাথে সাথে আপনাকে কি বলতে হবে, পাসবুকের সাথে যোগ করতে হবে। এটা মনে রাখেন। 2 নাম্বারটা আছে ডিপোজিট আন্ডার স্টেট অথবা ইরর অফ ব্যাংক, দুইটা কথা একই। আন্ডার স্টেট মানে যোগফল কম লেখা। 3 নাম্বার লেখা আছে ডিপোজিট আন্ডার স্টেট বা ইরর অফ ব্যাংক। মনে রাখবেন ব্যাংক যেটা ভুল করবে সেটা ব্যাংকের সাথে যোগ করব। লেখা আছে আন্ডার স্টেট মানে কি, ব্যাংক আমাদের বইতে আন্ডার স্টেট মানে কম লেখা, ব্যাংক কম লিখছে, তাহলে ভুল করছে ব্যাংক, আমি ভুল করি নাই। তাহলে যেহেতু ব্যাংক ভুল করছে তাহলে ব্যাংকের সাথেই কাজ করব। লেখা আছে যেহেতু সমাধান লেখা যেহেতু ব্যাংক আমাদের বইতে কম লিখছে তাই পাসবুকের সাথে আমরা কি করব বলো দেখি, যোগ করে দিব। তাহলে মনে রাখবেন ডিপোজিট আন্ডার স্টেট অথবা ইরর অফ ব্যাংক যদি থাকে তাহলে ক্যাশ বইয়ের সাথে কাজ নাকি পাস বইয়ের সাথে কাজ? পাস বইয়ের সাথে কাজ, মনে রাখেন। তাহলে আমরা পাস বইয়ের সাথে দুইটা কাজ পেলাম, যে দুইটা যোগ হবে, এক ডিপোজিট ইন ট্রানজিট, দুই ডিপোজিট আন্ডার স্টেট অথবা ইরর অফ ব্যাংক। এখানে আরেকটা কথা একটু বলে দেই, ইরর অফ ব্যাংক, ব্যাংক যদি ভুল করে তাহলে ব্যাংকের সাথে যোগ। আবার অনেক সময় দেখা যাবে ইরর অফ কাস্টমার, অর্থাৎ আমি বা আমানতকারী ভুল করবে। যদি আমানতকারী ভুল করে তাহলে আমানতকারী কোন হিসাব রাখে, ক্যাশ বুক, তাহলে ক্যাশ বুকের সাথে কি করব বলো দেখি, যোগ করব। তাহলে মনে রাখবেন ইরর অফ ব্যাংক মানে পাস বইয়ের সাথে যোগ, ইরর অফ কাস্টমার মানে পাস বই এই ক্যাশ বইয়ের সাথে কি যোগ, ঠিক আছে? এবার আসি আমরা, এবার করব হচ্ছে লেসের মধ্যে একটা, সেটা কি আউটস্ট্যান্ডিং চেক। এখন আউটস্ট্যান্ডিং চেকটা মানে কি, লেখা আছে যে পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে। এখন পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে কিন্তু পাওনাদার ব্যাংকে চেক জমা দেয় নাই। আমরা পাওনাদার কি আমাদের কাছে পাই নাকি আমরা পাওনাদার কাছে পাই বলো তো দেখি? পাওনাদার আমাদের কাছ থেকে পায় স্যার। তাহলে পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে। তাহলে পাওনাদারকে চেক ইস্যু করার কথা মানে কি, আমি মনে করো আমার কাছে একজন টাকা পায়, কাকে দিয়ে বোঝাই, নামটা কি আছে এখানে, আচ্ছা মনে করো প্রজ্ঞা আমার কাছে টাকা পায়, 10,000 টাকা পায়, তাহলে আমি প্রজ্ঞার একটা চেক ইস্যু করছি। তাহলে চেক ইস্যু করার সাথে সাথে আমি মনে করেছি যে প্রজ্ঞার আমি টাকা পরিশোধ করে দিছি, ঠিক আছে না? তাহলে এতে আমার অ্যাকাউন্টে থেকে আমি কি যোগ করবো না বিয়োগ করবো, আমার ক্যাশ বইয়ের সাথে বিয়োগ করবো। এখন কোন কারণে প্রজ্ঞা চেকটা ব্যাংকে নিয়ে যায় নাই, তাহলে ব্যাংকে নিয়ে যায় নাই কথা মানে কি, ব্যাংকের যদি চেকটা নিয়ে যেত তাহলে ব্যাংক টাকাটা ওকে পরিশোধ করে দিত, ঠিক আছে না? তাহলে যেহেতু যায় নাই তাহলে টাকাটা বেরিয়ে আছে, তাহলে টাকাটা আমরা কি করব, আমার সাথে যদি কম্পেয়ার করতে চাই, যদি সমান করতে চাই, তাহলে ব্যাংকের টাকা কি করতে হবে, কমাইতে হবে। তাহলে মনে রাখবেন আউটস্ট্যান্ডিং চেক কথার মানে হচ্ছে পাস বইয়ের সাথে কি যোগ না বিয়োগ, বিয়োগ। তাহলে পাস বইয়ের সাথে আমরা যে আইটেমগুলি পড়লাম এই আইটেমগুলি যদি মনে থাকে কোনো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে পারবে। তাহলে পাস বইয়ের সাথে ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট আন্ডার স্টেট অথবা ইরর অফ ব্যাংক, এই তিনটা আমরা যোগ করব। আর আউটস্ট্যান্ডিং চেক আমরা কি করব বলো দেখি, বিয়োগ করব। এখন চলে যাব আমরা ক্যাশ বুক। ক্যাশ বুক থাকে আমানতকারীর কাছে, তার মানে এখানে যে ভুলভাল হবে আমানতকারী সেটা আমরা যোগ করব। প্রথমে লেখা আছে ইস্যু চেক ওভার স্টেট, ইস্যু চেক ওভার স্টেট কথাটা মানে কি, এখানে লেখা আছে ইস্যু চেক ওভার স্টেট, অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করার সময় বেশি লেখা, অর্থাৎ 300 টাকা পরিশোধ করার পরিবর্তে আমরা লিখছি 30 টাকা পরিশোধ করার পরিবর্তে লেখা আছে 300 টাকা, অর্থাৎ 270 টাকা বেশি বিয়োগ করা হয়েছে। তাই 270 টাকা যদি বেশি বিয়োগ করা হয় তাহলে ক্যাশ বইয়ের সাথে ওই কাজটা আমরা কি করবো বলো দেখি, যদি সমান করতে চাই
যোগ করব স্যার। আচ্ছা, এই যে পাওনাদারকে পরিশোধ করার সময় যে এই যে 30 টাকা পরিবর্তে 300 টাকা লেখা হয়েছে, এই ভুলটা করছি কি আমি ভুল করছি নাকি ব্যাংক ভুল করছে বলো তো দেখি? আমি পাওনাদারকে পরিশোধ করলাম 330 টাকা পরিবর্তে 300 টাকা লিখছি, তাহলে আমি ভুল করছি নাকি ব্যাংক ভুল করছে? আমি ভুল করছি। আমি ভুল করছি, তাহলে ব্যাংকের সাথে তো এর কোনো কাজ নাই নাকি? তাহলে আমার বই কোনটা, ক্যাশ বুক না পাসবুক? ক্যাশ বুক। ক্যাশ বুক। তাহলে আমি যেহেতু বেশি লিখছি তার মানে আমি বেশি বিক্রি করে ফেলাইছি, তাহলে সমান করার জন্য কি করতে হবে বলো দেখি? যোগ করে দিতে যোগ 270 করতে হবে। টাকা তাহলে যোগ মনে করতে রাখবেন হবে। ইস্যু চেক ওভার স্টেট, তার মানে ক্যাশ বইয়ের সাথে আমরা কি করব বলো দেখি? যোগ করব। যোগ যোগ। করব। ওকে। আর যে ক্যাশ কালেক্টেড বাই ব্যাংক, ব্যাংকের মাধ্যমে যে কোনো নগদ টাকা যদি ক্যাশ কালেক্ট করা হয় তাহলে সেক্ষেত্রে ক্যাশ বুকের টাকাটা কি বাড়বে। এর নরমালি আমরা জানি, নরমাল হিসাব, এখানে বোঝার কোনো কিছু নাই। ক্যাশ কালেক্টেড বাই ব্যাংক এখন কি কি বাবদ কালেক্ট করতে পারে? বিভিন্ন ধরনের সম্পদ, সম্পদ এবং সম্পদের সুদ, যেমন কি নোট রিসিভেবল একটা সম্পদ, এই নোট রিসিভেবলের সুদ বাবদও কালেক্ট করতে পারে। আর ইউরোপ কাস্টমার তো আমরা আগেই বললাম, ইউরোপ ব্যাংকটা পাসবইয়ের সাথে যোগ, ইউরোপ কাস্টমারটা ব্যাংকের সাথে এই ক্যাশ বইয়ের সাথে কি যোগ। ঠিক আছে, তাহলে যোগের 3টা আইটেম আমরা এখানে পড়লাম। এমন বিয়োগের মধ্যে প্রথম লেখা আছে এনএসএফ চেক। এনএসএফ মানে কি নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ চেকে যখন পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না তখন সেখানে এটা লিখে দেয় এনএসএফ চেক, মানে নট সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। এই নট সাফিসিয়েন্ট ফান্ড এটা আমরা ক্যাশ বইয়ের সাথে কি করব বলো দেখি? বিয়োগ করব। আর বিভিন্ন ধরনের খরচ কি কি? ব্যাংক চার্জ, ব্যাংক সার্ভিস চার্জ এবং কালেকশন ফি। কালেকশন ফি মানে আদায় করতে যে খরচগুলি হয়, এই খরচগুলি আমরা কি করব ক্যাশ বইয়ের সাথে বিয়োগ করে দেব। ঠিক আছে? জি স্যার। এখন এই যে যেটুকু নমুনা দেখাইলাম, এই নমুনার মাধ্যমে আমরা ব্যাংক রিকনসিলিয়েশনের যে কোনো অঙ্ক সমাধান করব। এখন প্রশ্ন হচ্ছে শুধু কি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টই প্রশ্নে চাই? না, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের পর আমাদের একটা জাবেদা করতে বলে। এখন জাবেদা কি স্যার সবগুলোর জন্য দিব? না, জাবেদা শুধুমাত্র দিব ক্যাশ বুকের জন্য। এখন ক্যাশ বুকের জন্য যেগুলো শুধুমাত্র যোগ করব এবং যেগুলো বিয়োগ করব শুধুমাত্র তার জন্যই জাবেদা। এই পাঁচ বইয়ের কোনো লেনদেনের জন্য জাবেদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন জাবেদা কি স্যার? জাবেদা হচ্ছে ক্যাশ বইয়ের সাথে যেগুলা যোগ করব এই প্রত্যেকটা আইটেমের জন্য ক্যাশ ডেবিট করব আর সংশ্লিষ্ট আইটেম হবে ক্রেডিট। আর যেগুলা বিয়োগ করছে সবগুলোর জন্য এই আইটেমগুলি ডেবিট হবে আর ক্যাশ হবে ক্রেডিট। আমার কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে কি বললাম জাবেদা করার ক্ষেত্রে বলো তো দেখি? যেগুলা যোগ হয়েছে যোগগুলির জন্য কি ডেবিট? ক্যাশ ডেবিট। আর সংশ্লিষ্ট আইটেম ক্রেডিট। আর বিয়োগের ক্ষেত্রে এই সংশ্লিষ্ট আইটেমগুলি ডেবিট আর ক্যাশ কি ক্রেডিট। যেটা আমি যেখানে লিখে দিছি। হ্যাঁ, যাদের মনে থাকবে না তারা এখান থেকে একটু দেখে নিবা। তাহলে এই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক আলোচনা। এখন আমরা একটা অঙ্ক হাতে কলমে করাবো আর বাদ বাকি সবগুলো পড়ে দিব। এখন আসেন আমরা তাহলে প্রবলেম 1 নাম্বার অঙ্কটা, এটা দিয়ে আছে দা ফলোইং ইনফরমেশন পার্টেন টু এনজেড কোম্পানি। এখানে টোটাল 6টা আইটেম দিয়ে আছে। 6টার মধ্যে প্রথম লেখা আছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক জুলাই 31, 2017 7263। আর 3 নাম্বার আছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুক জুলাই 31, 2017 7284। বলতে হবে কোনটা কোন ব্যালেন্স, ক্যাশ বুকের ব্যালেন্স কোনটা আর পাসবুকের ব্যালেন্স কোনটা, বলেন তো দেখি? স্যার এক নাম্বারটা হচ্ছে পাসবুকের ব্যালেন্স আর 3 নাম্বারটা হচ্ছে ক্যাশ বুকের ব্যালেন্স। ওকে, তাহলে প্রথমটা পাসবুক আর 3 নাম্বারটা কি ক্যাশ বুক, তাই তো? ওকে, ঠিক আছে। এখন আমাদের বাদ বাকি যে 4টা আইটেম এক নজর পড়বো কোনটা কি হবে আপনারা বলেন। জুলাই 2 তারিখে বলছে জুলাই ব্যাংক সার্ভিস চার্জ। এই যে ব্যাংক সার্ভিস চার্জ হচ্ছে ব্যয়, আমরা জানি সকল ধরনের ব্যয় পাসবুকের সাথে কাজ করি না ক্যাশ বুকের সাথে কাজ করি? ক্যাশ বুকের সাথে কি করি? বিয়োগ করি। গুড। 4 নম্বরে লেখা আছে ডিপোজিট ইন ট্রানজিট, দেখার সাথে সাথে বলতে হবে এটা কি করতে হয়? পাসবুকের সাথে যোগ করতে হবে। গুড গুড। 5 নম্বরে লেখা আছে ব্যাংক কালেক্টেড, ব্যাংক কালেক্ট করছে তার মানে কি ক্যাশ বইটা কি বাইরে গেছে। আর কি কালেক্ট করছে 800 টাকা নোট এবং এই নোটের সুদ আরো কালেক্ট করছে 36 টাকা এবং 36 টাকা কালেক্ট করতে গিয়ে 20 টাকা খরচ হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে আয় কত হয়েছে? 36 টাকা উঠাইতে গিয়ে 20 টাকা খরচ হয়েছে 16 টাকা। তাহলে আমরা এই সুদ বাবদ আয় করলাম 16 আর নোট বাবদ হচ্ছে 800, তাহলে মোট
কত টাকা কালেক্ট করা হয়েছে? 816 টাকা। ঠিক আছে, তাহলে যেহেতু ব্যাংক কালেক্ট করছে তাহলে ক্যাশ বুকের টাকা বেড়ে গেছে। আমরা কার সাথে কাজ করব? ক্যাশ বুকের সাথে স্যার কি করব? যোগ করব। আর 6 নম্বর লেখা আছে আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক আমরা কি করি? পাসবুক এটা পাসবুকের সাথে বিয়োগ করি। গুড। এখন রিকনমে বলছে প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এট জুলাই 1, 2019 আন্ডার বথ ব্যালেন্স কারেকশন মেথড। এই বথ ব্যালেন্স মানে কি? এট এ টাইম পাসবুকের কাজ করতে হবে, এট এ টাইম ক্যাশ বুকের কাজ করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এবং মনে রাখবেন পাসবুকের যে ব্যালেন্স হবে ক্যাশ বুকের সেম ব্যালেন্স হবে। দুইটা ব্যালেন্স যদি না মিলে তাহলে তোমার অঙ্ক ভুল আছে। তাহলে আমরা একটা অঙ্ক করাই। আপনারা কি সবাই সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার দেখতে। তাহলে প্রথমেই কোম্পানির নাম ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আন্ডার বথ ব্যালেন্স কারেকশন মেথড আর লিখছি অ্যাজ অন 31 জুলাই 2019। প্রথমে পাসবুকের ব্যালেন্স আমরা লিখছি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার বুক, যার ব্যালেন্স ছিল 7263। আর পাসবুকের সাথে কি কি যোগ বিয়োগ হয় সেটা আমরা অলরেডি পড়ে ফেলাইছি। ঠিক আছে, এখানে কোন কোন লেনদেন কার সাথে যোগ হয় এটা কি আপনারা পড়ে ফেলাইছেন না? তাহলে লিখছি অ্যাড ডিপোজিট ইন ট্রানজিট, এটা পাসবইয়ের সাথে যোগ হয়। যোগের একটা আইটেমে ছিল এর জন্য সাথে সাথে যোগফল নামিয়ে ফেলাইছি। আর বিয়োগ হয় একটা আউটস্ট্যান্ডিং চেক 691। তাহলে এই তিনটার সমন্বয় করলে আমাদের অ্যাডজাস্টেড ব্যালেন্স হলো 8072 টাকা। অর্থাৎ পাসবইয়ের মোট ব্যালেন্স হলো 8072, তাহলে ক্যাশ বইয়ের ব্যালেন্স 8072 টাকা আমাদের হতে হবে, না হলে জোর করে বানাইতে হবে। আর 2 নাম্বারটা ছিল ক্যাশ বুকের ব্যালেন্স আমাদের কোশ্চেন ছিল 8284। এর মধ্যে কোনটা যোগ কোনটা বিয়োগ অলরেডি বলে ফেলাইছেন। প্রথমটা যুগের ছিল নোট কালেক্টেড বাই ব্যাংক 800 টাকা, 36 টাকা সুদ ছিল, আবার সুদ উঠাই থেকে 20 টাকা খরচ হয়েছে, তাহলে মোট 816 টাকা। যেহেতু যুগের আইটেম একটাই এর জন্য সাথে সাথে যোগ করে নেছি। আর বিয়োগ ছিল ব্যাংক সার্ভিস চার্জ 28 টাকা, তাহলে যোগ বিয়োগ করে মান হয়েছে অ্যাডজাস্টেড ব্যালেন্স 8072। তাহলে এখানে 8072, এখানে 8072, যখন দুইটা ব্যালেন্স মিলা যাব তখন মনে করবেন যে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন ক্লিয়ার। এক্সারসাইজ 1 কি কোনো সমস্যা আছে? এক্সারসাইজ 1 নিয়ে না স্যার। তাহলে আশা করি এর পরবর্তী অঙ্কে এগুলা আর দেখাইতে হবে না, জাস্ট কোনটা যোগ কোনটা বিয়োগ এটা দেখাইলে হবে নাকি? আচ্ছা, আমরা 2 নম্বর অঙ্কটা একটু দেখি। এই যে 86179 যে দিয়ে আছে এটা কোন বুকের ব্যালেন্স বলেন তো দেখি। পাসবুকের। আর এই সবার শেষে এটা ডিপোজিটর রেকর্ডেড, এই যে ডিপোজিটর রেকর্ডেড এটা কোনটা? ক্যাশ বুক। তাহলে প্রথম লেখা আছে ডিপোজিট ইন ট্রানজিট, কি করব এটা? পাসবুকের সাথে যোগ হবে। এই যে ব্যাংক ইরর, ব্যাংক ভুল করছে কার সাথে কাজ? পাসবুকের সাথে যোগ। আর যদি ইরর অফ কাস্টমার থাকতো? ক্যাশ বুকের সাথে যোগ। গুড। আউটস্ট্যান্ডিং চেক? পাসবুক থেকে সাথে বিয়োগ করব। এনএসএফ চেক? ক্যাশ ক্যাশ বুকের বুক সাথে থেকে বিয়োগ করব। গুড। ব্যাংক সার্ভিস চার্জ এটা ব্যয়? এটা ক্যাশ বুকের সাথে বিয়োগ করব ক্যাশ বুক থেকে বিয়োগ। গুড। এবার ইরর অফ ডিপোজিটর বুক, ডিপোজিটর মানে কাস্টমার মানে আমি বা আমানতকারী। ক্যাশ বুকের সাথে তাহলে এটা যোগ। বলছে 30 টাকার পরিবর্তে লেখছে হচ্ছে 300 টাকা, তাহলে গন্ডগোল কত? 30, 300 না 270? 270 কি করব এটা? যোগ করব। কার সাথে? ক্যাশ বুকের সাথে। ক্যাশ বুকের পারবো? সাথে। তার এক্সারসাইজ 2। জি স্যার। ওকে, 3 নাম্বারটা আসেন। 3 নাম্বার অঙ্ক আর 1 নাম্বার এক্সারসাইজটা হুবহুব এক, পড়তে হবে না পারবেন? পারবো স্যার। এটা আমি পড়াইলাম না, একবার হুবহুব এক, শুধু টাকারও দেন 7263, 7284, 800 টাকার পরিবর্তে 900 টাকা দিচ্ছে, আর কিচ্ছু না। আসেন 4 নম্বর অঙ্কটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। এই অঙ্কটা একটু দেখি। এখানে লেখা আছে দ্য ক্যাশ বুক অফ নিলয় এন্ড সন্স শো এ ব্যাংক ব্যালেন্স 40,000 টাকা 30 জুন 2014, while his bank passbook had a balance of টাকা 33,100 his credit। আমাকে বলতে হবে 40,000 টাকা কার ব্যালেন্স আর 33,100 টাকা কার ব্যালেন্স, বলেন তো দেখি। 40,000 হচ্ছে ক্যাশ বুকের আর 33,100 হচ্ছে পাসবুকের। ওকে, ঠিক আছে। 1 নাম্বারটা বলা আছে যে
On June 30, 2014, total cash received 10,500 টাকা was bank but credit to his account on the following day. আচ্ছা বলছে যে 30 জুন 2014 সালে ক্যাশ রিসিভ করছে, কিন্তু তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, মানে তার অ্যাকাউন্টে যোগ করছে ফলোইং ডে, মানে তার পরের দিন। তার মানে যেদিন চেক যোগ হওয়ার কথা ওই দিন হয় নাই, তারপরের দিন যোগ হয়েছে। তার মানে কি যেদিনের লেনদেন ওই দিন পোস্টিং হয়েছে, তারপরে পোস্টিং হয়েছে, তারপরে। তার মানে চেকটা কি পথে আটকে ছিল? তাহলে পথে আটকে থাকে কোনটা, আউটস্ট্যান্ডিং চেক নাকি ডিপোজিট ইন ট্রানজিট? ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে এক নাম্বারটা ডিপোজিট ইন ট্রানজিট। কোন বইয়ের সাথে কাজ করব আমরা? পাসবুক। পাসবইয়ের সাথে যোগ। গুড। 2 নম্বর লেখা আছে দ্য ব্যাংক হ্যাড চার্জ নিলয় অ্যান্ড সন্স ফর অ্যানাদার পার্টি চেক 1600 টাকা ইন ইউরো অন জুন 25 বাট হ্যাড নট রেকটিফাই দ্য ইউরো আনটিল জুলাই 5, 2014। বলছে যে নিলয় অ্যান্ড সন্সের অ্যাকাউন্টে চার্জ করছে অন্য একটা পার্টির চেক 1600 টাকা, যেটা জুলাই 5, 2024 সাল পর্যন্ত ঠিক করা হয় নাই। তাহলে চার্জ করছে কে? ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে এই যে ভুলটা করছে, এটা কি আমানতকারী ভুল করছে নাকি ব্যাংক ভুল করছে? বলো তো দেখি। ব্যাংক ভুল করছে। তাহলে এটা কি ইউরো অফ কাস্টমার নাকি ইউরো অফ ব্যাংক? ইউরো অফ ব্যাংক। ইউরো অফ ব্যাংক। তাহলে 1600 টাকা ইউরো অফ ব্যাংক কার সাথে কাজ করব? পাসবুকের সাথে। 3 নাম্বার লেখা আছে নোট কালেক্টেড বাই ব্যাংক 400 টাকা, ইন্টারেস্ট 1500 টাকা। তাহলে এখানে কোনো খরচ নাই, তাহলে 4000 এবং যোগ করে 5500 টাকা। এটা কার সাথে কাজ করব? ক্যাশবুক। ক্যাশবুক। ব্যাংক চার্জটা কার সাথে কাজ করব? ক্যাশবুক থেকে বিয়োগ। আউটস্ট্যান্ডিং চেকটা কার সাথে করব? পাসবুক থেকে বিয়োগ। এনএসএফ চেক ক্যাশবুকের থেকে বিয়োগ। তাহলে পারবো এটা? জি জি স্যার। স্যার। আমি এটা একটু দেখাই, কারণ এখানে যাবে না। দেখো 4 নম্বরে তাহলে এই কয়টা আইটেম, এই দুইটা মিলে হচ্ছে 5000 টাকা আর 300 টাকা, আর এনএসএফ হচ্ছে 600 টাকা। তাহলে টোটাল আমাদের এখানে যোগ হয়েছে একটা আর বিয়োগ হয়েছে কয়টা? দুইটা। আর রিকোয়ারমেন্ট 2 এ বলছে নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দা বুক ব্যালেন্স। তো জাবেদা করতে বলছে, জাবেদা আমরা করি কি পাস বইয়ের সাথে নাকি শুধুমাত্র ক্যাশ বইয়ের সাথে? বলেন তো দেখি। ক্যাশ বইয়ের সাথে। ক্যাশ। তাহলে ক্যাশ বইয়ের সাথে যোগ হয়েছে একটা, টোটাল 5500 টাকা। তাহলে আমরা হচ্ছে যেটা যোগ হবে তার জন্য ক্যাশ কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। এটা জাবেদা তুমি দুই ভাবে দিতে পারো, 4000 জন্য আলাদা দিতে পারো, আবার 1500 টাকা আলাদা, আর দুইটা মিলে একসাথে দিতে পারো। ঠিক আছে, যেভাবে ইচ্ছা সেভাবে। প্রথমে আমরা আলাদা দিয়েছি 4000 জন্য। 4000 কি রিসিভ করছে? নোট রিসিভ। তাহলে দিচ্ছে ক্যাশ ডেবিট, নোট রিসিভ করে 4000। ঠিক আছে। জি স্যার। আর দ্বিতীয়বার ইন্টারেস্ট রিসিভ করছে, এর জন্য ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 1500। ক্লিয়ার? জি স্যার। আর এই যে যেগুলো বিয়োগ হবে, বিয়োগের জন্য ক্যাশ কি? ক্যাশ ক্রেডিট হয়। ক্যাশ তাহলে ক্রেডিট। প্রথমটার জন্য ব্যাংক চার্জ ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর দ্বিতীয়টা এনএসএফ চেকটা হয় কার ক্ষেত্রে? দেনাদারের ক্ষেত্রে নাকি? এর জন্য এনএসএফ চেক না লিখে আমরা নেব অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ঠিক আছে। তাহলে জাবেদা কি পারবো? জি স্যার। ওকে, তাহলে আমি বদ ব্যালেন্সের ক্ষেত্রে 4টা অঙ্ক অলরেডি করে ফেলাইছি। 5 নম্বর অঙ্কটা কমার্স পলিউশন বইয়ে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখেন এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে 3660.20 এটা কোন ব্যালেন্স বলেন তো দেখি? পাসবুক। আর এই যে 3875 ক্যাশবুক। এটা হলো ভুল দিয়ে আছে। হ্যাঁ, এই ভুলটা আমাদের কি করতে হবে? সংশোধন করতে হবে। এই যে লেখা আছে কারেক্ট ব্যাংক রিকনসিলিয়েশন। তাহলে এটা হলো পাসবুক। প্রথম লেখা আছে এনএসএফ চেক। এনএসএফ চেকটা আমরা ক্যাশ বইয়ের সাথে কি করি বলেন তো দেখি? বিয়োগ করি। কিন্তু এখানে পাসবইয়ের সাথে যোগ করে রাখছে। ব্যাংক সার্ভিস চার্জটা কার সাথে কাজ করি? ক্যাশবুক থেকে বিয়োগ করি। কিন্তু এটা পাসবইয়ের সাথে বিয়োগ করছে, সংশোধন করবেন। ডিপোজিট ট্রানজিটটা কি করি? পাসবুকের সাথে কিন্তু এখানে ক্যাশ বইয়ের সাথে কি করছে? বিয়োগ করছে। বিয়োগ করে। আউটস্ট্যান্ডিং চেকটা কি করি? পাসবুক থেকে বিয়োগ করি। কিন্তু এখানে ক্যাশ বইয়ের সাথে কি করছে? যোগ করে রাখি। তাহলে এই ভুলভালগুলি কি সংশোধন করতে পারবো? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বদ ব্যালেন্স শেষ। এখন আমাদের যেগুলো আছে এগুলো হলো সিঙ্গেল। ঠিক আছে, সিঙ্গেলের ক্ষেত্রে কাজ হচ্ছে
যে কোনো একটাকে টার্গেট করে কাজ করতে হবে, নয় পাসবুক টার্গেট অথবা কি ক্যাশ বুক টার্গেট। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এখন তুমি কোনটাকে টার্গেট করবা সেটা প্রশ্নে লেখা থাকবে, তোমাকে টার্গেট করার দরকার নাই। প্রশ্নে যে ব্যালেন্স লেখা থাকবে আমরা ওই ব্যালেন্সকে টার্গেট করে অঙ্ক সমাধান করব। আর বদ ব্যালেন্স মানে কি, এট এ টাইম ক্যাশ বুকও ঠিক করতে হবে, পাসবুকও ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা তোমাদের করে দিতেছি। লেখা আছে কি, the following data are taken from the books of NGO concern BRDBBL BRDB located at Mohipal of Fini district as on 31st March 2014। প্রথমে লেখা আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে ক্যাশ বুক কার কাছে থাকে বলেন তো দেখি? আমানতকারী। গুড, এবার খেয়াল করেন, আমানতকারী কথা মানে হচ্ছে আমি, এক কথায়। ঠিক আছে, আমানতকারী কথা মানে কি, আমি। এখন মনে রাখবেন যে আমার অ্যাকাউন্টে টাকা কোনো লেনদেনের ফলে যদি আমার অ্যাকাউন্টে টাকা কমে তাহলে সেটা বিয়োগ করব, আর আমার অ্যাকাউন্টে টাকা যদি বাড়ে তাহলে সেটা কি করব, যোগ করব। যোগ। আমি বাদে পৃথিবীতে যা মন চায় তাই হয়ে যায়, সেটা দিয়ে মাথা ঘামানোর আমার কোনো প্রয়োজন নেই। কথা ক্লিয়ার? জি স্যার। এই যে আমার অ্যাকাউন্টে টাকা যে বাড়বে কমবে, এটা এই আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে কমবে, এই অ্যাকাউন্ট বলতে কি, আমি সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক বা রূপালী ব্যাংকে যে অ্যাকাউন্ট করছি ওই অ্যাকাউন্টের টাকা বাড়ছে না কমছে সেটা দেখবো। সোনালী ব্যাংকের হিসাব করে আমার লাভ নাই, আমি আমার অ্যাকাউন্ট করবো, আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে না কমছে সেটা দেখবো। আমার অ্যাকাউন্টে টাকা যদি বাড়ে যোগ, কমলে কি বিয়োগ। কথা কি বুঝতে পারছি? তাহলে এখন আসেন 2 নম্বর লেখা আছে টু চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড 1,20,000 1,00,000 টাকা। তাহলে দুইটা মিলে 2,20,000 টাকা আমি চেক ইস্যু করছি। চেক ইস্যু করা হয় দেনাদার না পাওনাদারকে বলেন তো দেখি? তাহলে পাওনাদারকে চেক ইস্যু করা হয়। এখন পাওনাদার যদি চেক নিয়ে ব্যাংকে যায় তাহলে আমার অ্যাকাউন্টে থেকে টাকা পাওনাদারকে দিয়ে দিবে। এখন তো পাওনাদার চেক নিয়ে যায় নাই, ঠিক আছে, যদি নিয়ে যাইতো তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়তো না কমতো? কমতো। এখন যেহেতু নিয়ে যায় না তাহলে অ্যাকাউন্টে টাকা কি বাইরে গেছে, তাহলে এটা আমরা কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। 2 লেখা আছে ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নট রেকর্ডেড ক্যাশ ব্যাক। ইন্টারেস্ট অন ডিপোজিট, ডিপোজিটের সুদ, ব্যাংকে টাকা জমা রাখলে যে সুদ হয় এর ফলে ব্যাংকের টাকা বাড়ে না কমে? মানে ব্যাংকের টাকা বাড়া মানে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে, তাই বলো? আমার অ্যাকাউন্টে বাড়বে। বাড়বে। তাহলে এটা কি যোগ না বিয়োগ? যোগ। যোগ। ও সাথে সাথে একটু দেখিয়ে নেই নাকি, আবার পরে ঝামেলা হবে না কোনটার জন্য কি লিখতে, না আগে সবগুলো পড়ে নিই। চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড, মানে চেক ব্যাংকে জমা দিছে কিন্তু এটা কালেক্ট করা হয় না। যদি কালেক্ট করতো ব্যাংকের টাকা বাড়তো না কমতো? কমতো। কালেক্ট করে ব্যাংকের টাকা কমতো না, মাইট ডু দ্যাট, বাড়তো স্যার। বাড়তো। যেহেতু কালেক্ট করে ব্যাংকের টাকা বাড়তো, কালেক্ট করে না তার মানে কি হান কি কমে যাবে না? স্যার আমি তো আমার বইয়েরটা করতেছি না। হ্যাঁ আমার বইতে তো করতেছি, এখানে বলছে চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড, কিন্তু কালেক্ট করা হয় না। যদি কালেক্ট করতো আমার অ্যাকাউন্টে টাকা বাড়তো, কালেক্ট করে না তোমার আমার অ্যাকাউন্টে কমে গেছে। জি স্যার। ব্যাংক চার্জ, সকল ধরনের ব্যয়ের জন্য আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে? কমবে। সকল ধরনের আয়ের জন্য আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে। কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডেপ্টর, এই যে ব্যাংক কালেক্ট করছে মানে আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে না কমছে? বাড়ছে। নোটস পেয়েবল পেইড, এই যে নোটস পেয়েবল বা পাওনাদারকে বা যে কোনো কিছুকে যদি পেড করা হয় আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে? কমবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম দুইটা যোগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা যোগ, এটা বিয়োগ। তাহলে এইগুলো আমরা কিভাবে লিখবো একটু দেখাই, একটা নমুনা দেখাই। 6 নাম্বার প্রশ্নটা, তাহলে প্রথমে কোম্পানির নাম, এরপর ব্যাংক রিকনসিলিয়েশন ফর দ্য ইয়ার, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ 25,20,000 টাকা ব্যালেন্স দিয়েছিল। এরপরে এই 2 নাম্বারটা টু চেক আউটস্ট্যান্ডিং, এটা আমাদের যোগের কথা ছিল। হ্যাঁ, তাহলে কিভাবে লিখছি, লেখা আছে টু চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড 2,20,000। ইন্টারেস্ট অন ডিপোজিট, এইটাও যোগ করার কথা ছিল, এটা আমরা যোগ করছি, কি লিখছি, ইন্টারেস্ট অন ডিপোজিট 33,000। তারপরে 3 নাম্বারটা চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্ট, এটা কি যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। তাহলে বিয়োগের মধ্যে লিখছি চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড 2,81,000। তারপরে ব্যাংক চার্জ,
এটা আমরা বিয়োগ করব। তাহলে ব্যাংক চার্জের জন্য লিখছি কি শুধু ব্যাংক চার্জ ৯০০০ টাকা। তারপরে ব্যাংক কালেকশন বাই ব্যাংক, এটা কি যোগ না বিয়োগ? যোগ। তাহলে যোগের ক্ষেত্রে লেখা হয়েছে কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডেপ্টরস ৩ লাখ টাকা। আর সর্বশেষ নোটস পেয়েবল পেইড, তাহলে এখানে লেখা হয়েছে নোটস পেয়েবল পেইড বাই কি ব্যাংক ২৫,০০০। এখন এই তিনটা যোগ করে ৫,৫৩,৫০, এর সাথে যোগ করে হয় ৩০,৭৩,৭৩, আর বিয়োগের তিনটা যোগ করে হয় ৩,১৫,০০০। তাহলে এই দুইটা বিয়োগ হচ্ছে ২৭,৫৮,০০০। ঠিক আছে? আর এই লেখাটা ভুল আছে, মনে রাখবেন আমরা কার ব্যালেন্স নিয়ে শুরু করছি? তাহলে আমরা যেটা বের করব সেটা হলো পাসবুকের ব্যালেন্স বের হবে। ঠিক আছে? আমরা যেটা নিয়ে শুরু করব বের হবে ঠিক তার উল্টাটা। ঠিক আছে? তাহলে এই ভাষাটার জন্য লিখতে হবে এটা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি পাসবুক। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তাহলে ৬ নাম্বারটা কি ক্লিয়ার? ওকে। তাহলে ৬ নাম্বার অঙ্কে হুবহু অঙ্ক হলো ৭ নাম্বারটা, এটা কমার্স বইয়ের পাবলিকেশন বইয়ের অঙ্ক, এটা হলো ক্যাশ বুকের ব্যালেন্স দিয়ে আছে। তাহলে একটু বলেন তো চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড যোগ না বিয়োগ? ঝটপট বলবেন। চেক ইস্যু করা কিন্তু প্রেজেন্ট করা হয় নাই। যোগ হবে। দ্বিতীয়টা ইন্টারেস্ট ডিপোজিট যোগ হবে। যোগ হবে। চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড বিয়োগ হবে। ব্যাংক চার্জ বিয়োগ হবে। আর কালেকশন বাই ব্যাংক যোগ হবে। পারবো? জি স্যার। এবার এই নিয়মের একটা ২০২২ সালে অঙ্ক ছিল অ্যাকাউন্টিং এর, এটা দেখেন এই যে বলছে গত ক্লাস আমরা শেষ করব। হ্যাঁ, তাহলে এখানে লেখা আছে ২০২২ সালে সর্বশেষ, তার মানে ২০২২ সালে সিঙ্গেলটা চলে আসছে, আপনাদের ডাবলটা মাস্ট বি আসবে। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ২৯,২০,০০০। দেন আমি ওই ৩টা অঙ্ক করে দিছিলাম, আর এই অঙ্কটা আইছে, দেখেন তো এই অঙ্কটা পারেন কিনা আপনারা নিজেরা বলবেন। টু চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড ৩০ লাখ টাকা, ৩ লাখ টাকা, ৮ লাখ টাকা। তাহলে ৩ এবং ৮ মানে ১১ লাখ টাকা কি করব? যোগ করব। ইন্টারেস্ট অন ডিপোজিট ৬০,০৯০ টাকা কি করব? যোগ করব। ব্যাংক সার্ভিস চার্জ কি করব? বিয়োগ করব। কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডেপ্টর ৪ লাখ টাকা কি করব? যোগ করব। টু চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড কি করব? বিয়োগ করব। নোটস পেয়েবল পেড বাই ব্যাংক নট রেকর্ডেড ইন ক্যাশ বুক কি করব? এটা বিয়োগ করব। তাহলে কি এটা কি পারা যায় তো? জি স্যার। ওকে, একদম ৪ মার্ক। ঠিক আছে, এই ছিল আমাদের লেকচার ১। আজকে আমাদের লেকচার এখানে শেষ, আর আমরা লেকচার ২ এবং লেকচার ২ নাম্বার তো ফরম্যাট ৩ এবং ২ এবং ৩ তো শেষ করছি। হ্যাঁ, তাহলে এরই মাধ্যমে আমাদের আজকের লেকচার একটা কমপ্লিট হলো। রেকর্ড ক্লাস এখানে শেষ।